ABC Radio 89.2 FM. ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। এবং আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বরাবরের মতো রেজা ভাই। রেজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রেজা ভাই ভালো আছে, এবং শুধু রেজা ভাই না, রেজা ভাইয়ের সাথে আরো দুইজন আছে, তাদের সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নিই। আপনাদের নামটা একটু পরিচয়টা যদি বলতেন। আমি মুর্তজা বশির, আমি এসেছি মগবাজার মধুবাগ থেকে। জি, আপনি? আমি রাজ ধানমন্ডি থেকে এসেছি। ওকে, আমরা এই দুজন বন্ধুকে আজকে এখানে পেয়েছি, এবং কিবরিয়া আর রেজা ভাই তো আছেই। আর ট্যারট কার্ড, স্পেশালি যারা ট্যারট কার্ড চেনেন তারা তো জানেনই আসলে এই বিষয়টা কি। যারা আজকে নতুন শুনতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি, আমাদের ডরের যে স্পেশাল সেগমেন্টের সেটার 3rd এপিসোড আমরা বলবো ট্যারট কার্ড। ঠিক এপিসোড না, 3য় দিনের মতো আমরা বসছি। এবং আজকে আমরা অবশ্যই ট্যারট কার্ড নিয়ে কথা বলবো। শুধু ট্যারট কার্ড না, যে প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আমাদের বেশ কিছু কিউরিওসিটির জায়গা আছে, সেই জায়গা থেকে রেজা ভাই এই বিষয়টাকে যেভাবে ডিল করেন তার জায়গা থেকে অনেক অনেক অ্যান্সার থাকবে। এবং আমরা খুব হ্যাপিলি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এই সেগমেন্টটি প্রচার করার পরে আমরা আপনাদের রেসপন্স চেয়েছিলাম। আমরা সাধারণত প্রতি সপ্তাহে যে রেসপন্সটা পাই, যদি গুণাকারে আমি যদি প্রকাশ করি, তাহলে 7 থেকে 8 গুণ বেশি শ্রোতা এই স্পেশাল সেগমেন্টটাতে রেসপন্স করেছেন। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আগ্রহটা কেমন। আমরা চাই সামনের পর্ব থেকে আপনাদেরকে স্টুডিওতে, যেভাবে আজকে আমরা দুজন গেস্ট পেয়েছি, স্টুডিওতে বসিয়ে এই অনুষ্ঠানটি করতে। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা ফোনে আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো, ফোনে কথা বলবো। হ্যাঁ রেজা ভাই, আমরা গত 2 পর্বে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ট্যারট কার্ড কি, ট্যারট কার্ডের রেজাল্ট কি দাঁড়িয়েছে, আপনি যখন স্টাডি করেছেন আপনার সার্কেলের বিভিন্ন ফ্রেন্ডদের মধ্যে এই জিনিসটার কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেটা ধারাবাহিকতায় আরো দুজন আজকে আমরা এখানে পেয়েছি। তাদের কাছে যাবার আগে আপনার কোনো কিছু বলার আছে কিনা স্পেশালি আজকের এপিসোডে? হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। আমি ফেসবুকে দেখলাম অনেকে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতেছেন। আমার রিকোয়েস্ট থাকবে, ট্যারট কার্ডের সাথে ধর্মীয় কোনো বিষয় যাতে আপনার না মিলান বা বৈজ্ঞানিক বিষয় না মিলান। এটা পুরোপুরি বিশ্বাস করা না করা আপনার উপর। আমি নিজে লেখাপড়া করেছি দেশের বাইরে, তো আমি কিন্তু বিজ্ঞান যুক্ত একজন মানুষ, মানে বিজ্ঞানকে আমি বিশ্বাস করি বেশি। এই ট্যারট কার্ডের বিষয়টা পুরাই ভিন্ন। এটাকে ধর্মের সাথে মিলান যাবে না, বিজ্ঞানের সাথে মিলান যাবে না। ঠিক তেমনি চোখ দিয়ে আমরা দেখি, কিভাবে দেখি? বিজ্ঞান বলবে আমরা ব্রেন থেকে নার্ভ আসে, নার্ভ থেকে আমাদের সেন্সর গুলো আসে, তখন দেখি, বিজ্ঞান বললো। তাছাড়া আপনি কি বলেন, কেন দেখেন নার্ভটা এভাবে কেন কাজ করে? ঠিক আছে, সেখানে বলবে যে ওইটা সাপোর্ট দেয়, ওইটা সাপোর্ট দেয়, তাহলে ওইটা কেন সাপোর্ট দেয়? কে সাপোর্ট দিচ্ছে? এক্স্যাক্টলি। আমাদের বডি থেকে ব্যাটারি লাগানো, ব্যাটারিকেও সাপোর্টটা কে দিচ্ছে? ইলেকট্রিসিটি কে বানাচ্ছে? নদীতে তৈরি হচ্ছে, নদীকে কে দিচ্ছে? এরকম করে করতে করতে কিন্তু আলটিমেটলি লাস্টে কিছু থাকে না। ঠিক এরকম। আমি চাই না আপনারা এদের সাথে ধর্মকে মিলান। তারপরও আমার মনে হয় যে এটা আসলে একদম ব্যক্তিগত বিষয়, কে কিভাবে দেখছে না দেখছে। আমার মনে হয় কেউ যদি এটাকে সিরিয়াসলি দেখে, এটা তার ব্যক্তিগত বিষয়, সে বিষয়টা নিয়ে আসলে তারা হাতটা করার কোনো দরকার নেই। আমরা যেটাই যেভাবে দেখছি না কেন, আমরা প্রত্যেকেরই মতামতকে রেসপেক্ট জানাতে চাই, এবং আপনারা যেটাতে মতামত প্রদান করছেন সেজন্যই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ইনফ্যাক্ট আমরা স্টোরির দিকে একটু যেতে চাই। আজকে যিনি আছেন এই ভাইয়ের কাছ থেকে আমি শুরু করি। নামটা যেন কি বলছেন? আমার নাম মুর্তজা বশির। মুর্তজা বশির। আমরা ট্যারট কার্ডের আজকে একটা পজিটিভ সিকোয়েন্সটা এখানে তুলে ধরার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আপনি তো ট্যারট কার্ড সম্পর্কে অবগত? হ্যাঁ, আমি অবগত। আচ্ছা, আপনি এবং রেজা ভাইয়ের কাছ থেকে আপনি এটার দ্বারা সামহাউ ইনফ্লুয়েন্সও ছিলেন। কি হয়েছে, মানে এটার কিভাবে কি ঘটলো আপনার লাইফে, একটু বলেন। আমার সঙ্গে বেসিক্যালি 2টো ঘটনা ঘটেছে ট্যারট কার্ড নিয়ে। তো আমরা 4 মাস আগে, আমার গ্রামের বাড়ি খুলনাতে, আমরা খুলনাতে গিয়েছিলাম। রাজবাড়ির ইন্টারেস্ট ছিল খুলনাতে চিংড়ি খামার বা এগুলো দেখার, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। তো যাওয়ার পরে রাজবাড়ির একজন ফ্যান আছে ওখানে, সে আমাদের ইনভাইট করেছে রাতে। সন্ধ্যার দিকে গেলাম সেখানে, মাটির রাস্তা, আমরা বাইক নিয়ে যেতে পারি না। কয়েক মাস আগে বৃষ্টিও ছিল, চিকন রাস্তা, একেবারে অজপড়াগা, বিদ্যুৎ নেই। তো যাওয়ার সময় আমাদের এখানে একটা পুরনো বট গাছ রয়েছে, যেটা আমাদের এলাকায় যারা খুব বৃদ্ধ মানুষ তারা বলছেন যেটা তারা ছোটবেলা থেকে দেখে আসছেন এরকম, বা তাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে জেনে আসছেন যে এটা অনেক পুরনো বট গাছ। এবং অনেক ব্যাড কিছু ব্যাপার ওখানে ঘটেছে, যেমন ওখানে যে স্বাধীনতা যুদ্ধের সময় বা ব্রিটিশ আমলেও অনেক ওখানে হত্যা হয়েছে, এই ধরনের অনেক ঘটনা শোনা যায়। রাজুর সাথে এগুলো এলাকা নিয়ে কোনো কথাই হয়নি। যাওয়ার সময় ওই জায়গাটাতে রাজু ভাই আটকে গেছে। তো আমরা পিছনে দেখা যায় রাজু ভাই আটকে গেছেন কেন, রেজা ভাই কি সমস্যা? তো বললো যে পায়ের উপর পাতার মতো কি একটা পড়ছে। পরে দেখে ওনার পায়ে হালকা ব্লিডিং হচ্ছে, কোন রকম টিস্যু দিয়ে মুছে। তারপর ওদের বাড়িতে গেলাম, আড্ডা হলো যথারীতি, আবার খাওয়া দাওয়া করলাম। করতে করতে মোটামুটি রাত 11টা। আচ্ছা, তো আমরা যখন ব্যাক করব তখন তো রাত, আমরা গেছি সন্ধ্যায়। আমাদের যে হোস্ট
উনি আমাদেরকে ব্যাক করতে দিবেন ও রাস্তা দিয়ে, বাট ওই রাস্তা দিয়ে আসলে আমাদের খুব শর্টকাট রাস্তা। আচ্ছা, আর আমাদেরকে না হলে অনেকটা পথ ঘুরে আসতে হবে, হাঁটার রাস্তা, গ্রামের রাতের বেলা কিছুই পাওয়া যায় না। এদিক দিয়ে যাবো কি যাবো না, আমার নিজেরও একটু একটু ভয় করছে, মানে আমরা যাবো কি যাবো না ডিসিশন নিচ্ছি। তো রাজু ভাই জিদ ধরছে যে এই রাস্তা যেহেতু প্রবলেম বলতেছে স্থানীয়রা, আমি যেই দেখবো এখানে কি প্রবলেম হয়। তো ওনারা কিছু বললো যে এখানে এটা হয় সেটা হয়, তো রাজু ভাই এটাকে গায়ে নিল না, চলো আগে যাই দেখবো এখান থেকে। আমরা রাস্তা দিয়ে আগ্রহ না থাকলেও রাজু ভাই যাচ্ছে, একসাথে যাই, এইভাবে করে যে সবাই থাকলে হয়তো বা কিছু হবে না। কয়জন ছিলেন আপনারা? আমি, সে, আমাদের যে হোস্ট সাথে আসছে। ওকে। তো নর্মালি রাস্তা দিয়ে রাতের লোকজন চলাচল করে না ভয়ে। কথিত আছে যে রাস্তা দিয়ে যারা চলাচল করে দেখা যায় রাতের বটগাছ এরিয়াটা পাস হয়েছে, কখনো ঠান্ডা বাতাস অনুভূত হয়েছে বা কখনো খুব গরম বাতাস, গাছ ছমছমে একটা ব্যাপার ওখানে সবসময় কাজ করে। তো ওই জায়গাটা যখন অতিক্রম করে রাজু ভাই আবার দাঁড়িয়েছেন ওখানে দাঁড়িয়ে উনি আমাদেরকে বলছেন যে আমি এখানে থাকবো, আমি এই জায়গাতে স্টাডি করতে চাই। তো উনি ওখানে বসলেন, আমাদেরকে মোমবাতি কালেক্ট করতে বললেন, আমরা মোমবাতি নিয়ে আসলাম। উনি মোমবাতি জ্বালিয়ে ট্যারট কার্ড এবং কিছু কাগজ লেখার জন্য এগুলো নিয়ে ওখানে বসছেন কিছুক্ষণ। আমরা একটু সাইডে অবস্থান করতেছি। স্টাডি পরে উনি যেটা বললেন সেটা হচ্ছে বেসিক্যালি ওই এলাকার যে ঘটে যাওয়া ঘটনাগুলো, যে এইভাবে মানুষের জ্বর হয়েছে, কারোর বমি হয়েছে। ইভেন আমরা ঠিক এটা বিশ্বাস করবো কি করবো না আমি ঠিক জানিও না, দেখা যাচ্ছে ওখান থেকে যাওয়ার পর জ্বর আসছে তার এবং কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটছে। এখন অনেকে এটার সঙ্গে মেলায় যে এখান থেকে হয়েছে, বা আমরা জানি না আসলে এটা নর্মাল জ্বরের কারণে সে মারা গেছে বা এখানে ভয় পাওয়ার কারণে সে মারা গেছে। ঘটনাটা আসলে কি ছিল? বেসিক্যালি হচ্ছে এই বটগাছের নিচ দিয়ে যারা অতিক্রম করে তাদের চলে আসে জ্বর, অনেকে মারাও গেছে। এই ঘটনা অনেক দিন পর্যন্ত ছিল, বিগত 6 মাস আগে বোধহয় ছিল না? হ্যাঁ, 6 মাস আগে ছিল। তারপরে বলেন আপনি। তারপর সকাল বেলায় আমরা নাস্তা করার পর চায়ের দোকানে বসছি এলাকাতে, এটা নিয়ে তখন কথা উঠছে। তো ওখানে গ্রামে কিন্তু মুরব্বীরাও চার দোকানে এসে বসে থাকে অনেকে। তো দেখা গেল যে আমরা কম জানি, যেহেতু আমরা ঢাকাতে থাকি, যে রাজু ভাই ট্যারট কার্ড স্টাডি করার পর ওই এলাকা বা ওখানকার ভৌতিক অবস্থান বা মানুষ ভয় পায় এই জিনিসগুলোর সঙ্গে মুরব্বীদের যে এক্সপিরিয়েন্স এতদিন ঘটে আসছে, ভয়ের কাহিনীগুলো তারা জানে, সেগুলো ম্যাচ করে। আচ্ছা, তখন আমি বেসিক্যালি রাজু ভাইকে বললাম যে ভাই আপনি তো অনেক কিছু চর্চা করেন, তো এটা আসলে কোনো সলিউশন আনা যায় কিনা। তো আমার কথাতে তখন সবাই মিলে একরকম ধরা থাকে যে ভাই আপনি তো চর্চা করেন, তাহলে আপনি কোনো একটা কিছু চেষ্টা করেন। এর আগে হুজুরও আসছে এখানে, আমাদের এলাকায় হিন্দু প্রধানও আছে অনেক, এরা হুজুর সন্ন্যাসী টন্যাসী আনছে জিনিসগুলা যাতে বন্ধ হয়, তার জন্য গাছে তাবিজ ঝুলাইছে, গাছে পানি পড়া ছিটাইছে, বাট কোনো রেজাল্ট আসে নাই। তো তখন বললাম যে রাজু ভাই আপনি কিছু পারবেন কি না। তখন রাজু ভাই যে বলছেন যে এটা ভালো করতে গিয়ে ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে। তো লাস্টে উনি রাজি হলেন। হওয়ার পরে উনি আমাদের একটা রাত চাইলেন যে আমি একটা রাত ওখানে কাটাতে চাই একা। তোমরা থাকলেও কাছাকাছি দূরে থাকো, বাট আমাকে একা থাকতে দিতে হবে। আমরা তো আসলে ট্যারট কার্ডটা উনি চর্চা করেন, আমরা কিন্তু কিছু বুঝি না। তো উনি সারা রাত আমরা দেখলাম যে কিছু পড়লেন বা লেখালেখি করলেন, তারপর ওখানে মোম জ্বালিয়েছেন উনি। টোটালি কোনো বাতাস ছিল না, বাট এই অবস্থাতে আমরা দেখছি যে মোমগুলো নিভে যাচ্ছে, মানে গাছের নিচে। গাছের পাতা কিন্তু খুব সহজে নড়ে, কিন্তু কোনো গাছের পাতাও নড়ছে না, এখানে মোমবাতি নিভে যাচ্ছিল বারবার। তারপর উনি আমাদের আরো দূরে পাঠা দিলেন। উনি প্রায় ফজর আজানের আগ পর্যন্ত ওখানে ছিলেন এবং আল্লাহর রহমত যেভাবে হোক ট্যারট কার্ড বা ওনার কোনো ধর্মীয় উপাসনা আছে কিনা আমরা ঠিক জানি না, বাট এরপর থেকে এখানে কেউ আর ভয় পাওয়ার রেকর্ড ঘটেনি। প্রায় 6 মাস হতে যাচ্ছে, অসুস্থ হয় না, কেউ কিছু হয় না, এখনো কোনো সমস্যা দেখা যায়নি। তো আমরা তো কিছুদিন আগেও গিয়েছিলাম খুলনাতে। এই জায়গাটা থেকে, এই ভয়ের জায়গাটা থেকে একটা আশার জায়গায় চলে যাই। তো আপনি একটা স্কুলের সঙ্গে বোধহয় আছেন না? একটা স্কুল না, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি কেউ আমাকে বলে যে কোনো গরিব স্কুল আছে, সেখানে আমরা অনুদান হেল্প করি। আচ্ছা, এটা আমার কোম্পানির পক্ষ থেকে আমি করি। মানে আপনার টাস্ক কোম্পানির পক্ষ থেকে আপনি এটা করেন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আসলে আপনার জায়গা থেকে কি দেখেছেন বা আপনি কোয়ারি করে কি পেলেন? এখানে প্রথমেই বলছিলাম যখন আমি আপনাদের প্রোগ্রামে আসি, প্রতিটা জিনিসের আমি দুইভাবে ব্যাখ্যা দিব, যাতে কেউ মানে এখানে কনফ্লিকশনে না আসে। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে ওই জায়গাটার, আমরা জানি যে গাছ থেকে অক্সিজেন আসে, জি, বাট রাতের বেলা গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়। যদি বৈজ্ঞানিক ক্ষেত্রে আমি ধরি, তাহলে গাছের নিচে আমরা জানি রাতের বেলা অক্সিজেন কম থাকে, উল্টা হয়ে যায় জিনিসটা, কার্বন ডাইঅক্সাইড গাছ ছাড়ে, জি। এই কারণে অনেকে মস্তিষ্কে বিকৃতি ঘটে। এটা একটা কারণ হতে পারে মানুষের জ্বর আসার বা বিভিন্ন অসুখের, এটা একটা বৈজ্ঞানিক কারণ। ওকে, যদি বিজ্ঞান থেকে বের হয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাবে এখানে ইফরিত ছিল অনেকগুলা। ইফরিত, হোয়াট ইজ ইফরিত? জিন হচ্ছে 3 রকমের। একটা রকম হচ্ছে ইফরিত, জিনের 3টা ধরন থাকে। মানুষ যেমন ছেলে মেয়ে, একটা হচ্ছে উভয়লিঙ্গ। জিনদের ক্ষেত্রে এরকম। ইফরিত থেকে উভয়লিঙ্গ একটা না, উভয়লিঙ্গ না। ইফরিত হচ্ছে সবচেয়ে দুষ্ট, মানে শয়তান জিন। ইফরিত একটা জাতি, ওইখানে ইফরিত
থাকতো আর কি। এই ব্রিটিশ আমলে গাছের সাথে মানুষকে হত্যা করা হতো, গাছের সাথে লটকায়া, বা এমন ঘটনা করছে গাছের সাথে শিকল দিয়ে বাঁধা হয়েছে, তারপর আগুন দিয়ে মারা হয়েছে। তো ওই এলাকায় বেশিরভাগ মারা গেছে হিন্দু লোক। ৭১ যুদ্ধের সময়ও ওই অঞ্চলে জীবন্ত মানুষকে মাটিতে দাফন দেওয়া হয়েছে। তো এইগুলার কারণে এখানে ওই জায়গাটা বেশি খারাপ ছিল। এবং যখন আমি গেছিলাম তখন দেখলাম যে রাতের বেলা তো যাওয়ার প্রশ্ন ওঠে না, রাতে যে ওই জায়গা পার হবে এটা ইম্পসিবল, মানুষের জন্য, গ্রামের জন্য ইম্পসিবল ছিল। তো এটা নাকি বছরের পর বছর এমন ছিল। আল্লাহর রহমতে, এটা আল্লাহ একটা রহমত, এখন ওই জায়গাটা ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই, মানুষ ইজিলি রাত্রে ভ্রমণ করে, কারো অসুখ বিসুখ হয় না। আচ্ছা, টেকনিক আপনার কাছ থেকে আমি নিশ্চয়ই জানতে চাবো না, এবং সেটা সম্ভব না। আপনি ট্যারট কার্ড রিড করে আপনি জায়গাটার অবস্থাটা পরিবর্তন করে দিলেন, মানে এটা কিভাবে সম্ভব? ট্যারট কার্ডে আমি দেখলাম যেখানে কি কি হতো বা কেন সমস্যা হতো। এখানে একটা কমিউনিকেশন তৈরি হয় আমার সাথে, অদৃশ্য শক্তির সাথে আমার একটা কমিউনিকেশন তৈরি হয়। তখন আপনি তার সাথে কথা বলতে পারবেন। এখন এটা কিভাবে বলতে পারবেন সেটার ব্যাখ্যা অনেক লম্বা, বিশাল লম্বা। ওকে, বিষয়গুলো আসলে এরকম না যে আমি ফোন দিলাম, হ্যালো তোমরা কে কে আছো জিন বলো, সে আমাকে ফোনে আনসার করলো, বিষয়টা এরকম না। বিষয়টা পুরোপুরি হচ্ছে সাইকোলজিক্যাল, মানে আমার মাথায় কথাগুলো আসে। মনে করেন বটগাছ থেকে কেউ কথা বলতেছে, সেটা আমি শুনতে পাই, আমি যেভাবে কথা বলতেছি এইভাবে না, এটা অন্যরকম, আমার মাথার মধ্যে জিনিসগুলো চলে আসে। মনে করেন কেউ বলতেছে যে তুমি এখানে চলে যাও, এখানে বসবা না, বা আমি মোমবাতি নিভাই দিচ্ছি, তোমাকে মেরে ফেলবো, এই ধরনের কথা আমার মাথায় চলে আসে যে কেউ বলতেছে আমাকে। সে কেমন দেখতে, লম্বা না শর্ট, মোটা না কালো, এগুলো আমি দেখতে পারি না, জাস্ট কথাগুলো শুনি। তখন আমি তাদেরকে ভয় দেখাই যে আমরা জানি জিনরা আমাদেরকে তাদের চেয়ে অনেক বড় দেখে। কিছু কিছু জিন আছে যারা 20 কেজি ওয়েটও উঠাতে পারে না, এমনও অনেক জিন আছে যারা 200 কেজি পর্যন্ত ওয়েট লিফটিং করতে পারে। তো এখানে এই ধরনের জিন বেশি ছিল, যারা খুব শক্তিশালী ধরনের জিন। তো এদের কি মানুষ প্রেত বলে, আত্মা বলে, এই জিনকে কিন্তু মানুষ বিভিন্ন নামে ডাকে। তখন আমি আমার টেকনিক ইউজ করছি আর কি, যে আমি ওদেরকে বুঝাইছি যে আমি অনেক বড়, তুমি আমার দিকে তাকায় দেখো, আমি চাইলে তোমাকে আমি পিছিয়ে ফেলতে পারবো। এই যে আমি কথাগুলো যে বলতেছি রেডিওতে, এটা কিন্তু তারা কিন্তু শুনতেছে। আমরা জানি আমাদের চারপাশে জিন থাকে। এখন এই যে আমি কথাগুলো যে বলতেছি, এটা লিসেনারদের সমস্যা হতে পারে, কারণ লিসেনার যারা রেডিওতে শুনতেছেন তাদের পাশে 100% যে আল্লাহ যেহেতু বলছে জিন থাকে মানুষের সাথে, আমাদের রগের ভিতরে মানে ব্লাডের ভেইনের মধ্যে কোনো জিন ঢুকতে পারে। তো আমি যে কথাগুলো বলছি, জিনরা আমাদেরকে তাদের চেয়ে বড় দেখে, এরকম তারা শুনতেছে, তারা ভাষা বুঝে আমাদের। এরকম থেকে রিস্কি একটা ব্যাপার। এই যে আমি কথাগুলো ফ্লাশ করতেছি, মানব জাতির জন্য একটা সমস্যা। তখন আমি তাদেরকে থ্রেট দিই যে দেখো তুমি আমাকে দেখো আমি কত বড় আর তুমি কত ছোট, আমি তোমাকে চাইলে পিছিয়ে ফেলতে পারি। এর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন টেলিপ্যাথি সামহাও তাদেরকে ভয় পাওয়ানো। হ্যাঁ, আমরা একটা জিনিস জানি যে জিনস তো আমাদেরকে বিভিন্নভাবে বিপদেও ফেলতে পারে, প্রহারও করতে পারে, এরকম কথাবার্তা আমরা শুনি। আমি ঠিক জানি না আমাদের পক্ষ থেকেও এটা সম্ভব কিনা, মানে মানুষ হয়ে আপনি যদি ভয়টা দেখালেন, আপনি যদি অ্যাকশনে যান, লাঠি দিয়ে একটা মাথায় বাড়ি দিয়ে দিলেন, এরকম সম্ভব কিনা? সম্ভব। যেমন ধরুন হাতি, আমরা জানি হাতি সে সবচেয়ে বড় প্রাণী। তো হাতি কিন্তু নিজের বডি দেখতে পারে না। যদি তার হাতি তার বডি দেখতে পারতো, একটা হাতি যথেষ্ট একটা মানে গ্রাম ধ্বংস করার জন্য, পুরো গ্রাম সে ধ্বংস করে ফেলতো। সে যে বুঝতো সে তো শক্তিশালী। ঠিক তেমনি হচ্ছে জিন জাতি, জিনটা আমাদের চেয়ে বোকা, এবং তারা নিজেকে ক্ষুদ্র দেখে, ছোট দেখে, আমাদেরকে তারা অনেক দেখে, বড় দেখে। ঠিক তেমনি আমরা যখন প্লেনে যখন উঠি, তার নিচে থেকে যে গাড়িগুলো দেখা যায়, মানুষগুলো দেখা যায়, তাহলে খেলনার মতো লাগে, পুরো খেলনা ছোট লাগে। তখন এমন একটা ফিলিংস তৈরি হয় মনের মধ্যে, আমি এটা হাতে ধরতে পারবো, প্রাইভেট কার কেউ হাতে উঠাতে পারবো, এরকম একটা ফিলিংস মনে আসে। ঠিক জিনদের ঠিক তেমনি ফিলিংস মনে আসে, তারা আমাদেরকে বড় দেখে তাদের চেয়ে। তখন তারা ভয় পায়। আমরাই বোকামি করি, তাদেরকে এই ভয়গুলো দূর করি। যারা জিনদের উপাসনা করে বা ব্ল্যাক ম্যাজিক করে, তারাই জিনদেরকে নষ্ট করে, তখন জিনদের মানুষের ক্ষতি করে। ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গটা যেহেতু চলে আসলো, ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আছে, এটা তো একেবারে সেই মানে আদি যুগ থেকে আছে। ব্ল্যাক ম্যাজিক পাওয়ারটা পায় আসলে কোথা থেকে? এটা থেকে আপনার কোনো, যদি আমি এখন বলি, আপনাদের অনেক লিসেনারই আরম্ভ করবে এটা স্টার্ট করা 100% শুরু করবি, আমি যদি বলে দিই কিভাবে করতে হয় ব্ল্যাক ম্যাজিক, না তাহলে করার জায়গাটা আমরা আসবো না, বা পাওয়ারের জায়গাটা এমন ভাবে বলা যায় কিনা যেটা আসলে কেউ প্র্যাকটিস যেতে পারবে না। হ্যাঁ, পাওয়ার জায়গায় বলা যায় ব্লাড লাগে না। আমি ইনস্ট্রুমেন্ট জানতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এই যে যতগুলো নিয়ে আসলো মানুষ, এটা নিল ওটা নিল, সেটা কোথায় গিয়ে টাচ করে, কোথায় গিয়ে কাজটা হয়? এটা টাচ করে গ্রহের সাথে, আকাশের তারার সাথে। কিন্তু এটা যদি আমি থাকে না, স্বাভাবিক মনে প্রশ্ন আসতে পারে, একটা মানুষের মাথার চুল নেয়, এটা আমার গ্রহ নক্ষত্রের সাথে কেন টাচ করবে? এটাকে ভুডু বলে। এই ভুডু জিনিসটা হচ্ছে, মনে করো আমি মিস্টার এক্স, তাকে ক্ষতি করতে চাই, তার বডির কোনো অংশ লাগবে, ধরেন তার লোম, একটা ড্রেসের একটা অংশ বা তার চুলের অংশ লাগবে, বা সে ব্যবহার করে এমন কোন জিনিস, সেটাকে ওই মানুষটাকে মিস্টার এক্স কে ভুডু ডলের সাথে কম্পেয়ার করা হয়, যে পুতুলটা এখন সে। এক্স্যাক্টলি, আমি দেখেছি হলিউডের অনেক মুভি যেটা করা হয়েছে, তখন সুই দিয়ে খুঁচা দেওয়া হয়, এই করা হয়, সেই করা হয়। এটার প্রসেস, এই প্রসেসটা আমার জানা থাকলে আমি কখনো প্র্যাকটিস করি না, কারণ এটা খারাপ জিনিস। তো আমি যদি প্র্যাকটিসটা মাইকেও বলে দিই লিসেনারদেরকে, তো ডেফিনেটলি আপনি। এবং তার মানে আমরা যেটা দেখি যে ছবিতে ছুরি মারছে ডলের মধ্যে এবং ওখানে কেটে যাচ্ছে, ওখানে এটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব? আমরা মুভিতে যা দেখি, মুভিতে দেখবেন ডিরেক্টররা অনেক সময় লেখা থাকে মুভির নিচে যে এটা রিয়েল লাইফ থেকে নেওয়া, এগুলো বাস্তব ঘটনা। আমাদের দেশে এখন বিশ্বে খুব কম লোকই আছে যারা এগুলো প্র্যাকটিস করে, কারণ এই ধরনের পাওয়ার
পাওয়াটাও অনেক সাধনার ব্যাপার, অনেক সাধনা করে সেটা পেতে হয়। এই জিনিসগুলো না কিছু কিছু জিনিস আপনার সাথে আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতার সাথে খুব মিলে যাচ্ছে। যে যেমন একটা জিনিস অর্জন করতে হলে খুব সাধনা করতে হয়। গ্রামেও যখন ছোটবেলাতে গল্প শুনতাম, শ্রদ্ধেয়জন যারা ছিলেন তারা যখন গল্পটা বলতেন, কোন একজন মানুষের রেফারেন্স যখন দিতেন, তখন ওই মানুষটা যে কত কি সাধনা করে ওই জিনিসটা পেয়েছে সেটা বলতো। তো এটা সামহাও আপনার সাথে মিলে যাচ্ছে। আপনার আরেকটা গল্পের কথা আপনি বলছিলেন, কি যেন নাম বলছিলেন? সরি, মর্তুজা ভাই। আরেকটা হচ্ছে আমার 8 থেকে 9 দিন হলো আমার টাইপ কার্ড পড়া হয়েছে। আপনার উপরে? আমার উপরে। এবার বলেন কি ক্ষতি হয়েছে? আমার কয়েকটা ফ্রেন্ডও আমার সঙ্গে ছিল অফিসে বসেই, উনি একরকম পড়তেই চাননি, আর আমি একরকম জিদ ধরে যে যাই হবে আমি দেখতে চাই। উনি বলেন কিন্তু ছোট হলেও হবে, ক্ষতি হবে, বাট আমি বলছি যে ভাই আমি দেখতে চাই যে আসলে ট্যারট কার্ড আমার উপর সঠিকভাবে বলতে পারছেন কিনা। জি, এবং এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদেরকে একটু নোট করতে চাই আমরা সবাই মিলে, সেটা হচ্ছে ট্যারট কার্ড যদি আপনি আপনার উপরে রিড করতে চান আমাদের এখানে আসতে পারেন, কিংবা ট্যারট কার্ড রিড আপনি করতে চাইলেন না, আপনার জীবনে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি থাকেন বা এমন কোনো ভৌতিক ঘটনা আপনার চারপাশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যেটার উত্তর আপনি খুঁজে পেতে চান, যেটা থেকে আপনি বের হয়ে আসতে চান, আপনি রেজা ভাই শরণাপন্ন হতে পারেন। এবং একটা কথা বলবো, সরি মাঝখানে আটকালাম। অনেকে আমাকে কোশ্চেন করছে, আপনাদের রেজা ভাই আমার খুঁজে পেয়েছে, কয়েকজন আমার আপনার রেডিও থেকে খুঁজে পেয়েছে, তাদের প্রশ্ন অনেক ধরনের, আমার টাকা লাগবে, আমার ব্যবসার লস, এই ধরনের আনসার আমি করতে চাই না। যেহেতু আমি আপনাদের কাছে হেল্প করতে আসছি এখানে, যাদের প্যারানর্মাল প্রবলেম হচ্ছে যেটা ডাক্তারের কোনো ব্যাখ্যা নেই, সেক্ষেত্রে তাদেরকে আমি রেডিও এবিসির পক্ষ থেকে বিনামূল্যে হেল্প করবো। এই জায়গাটিতে আমরা সর্বজনকে শ্রদ্ধার জায়গায় রেখে একটা কথা বলতে চাই, দিস ইজ নট আ সায়েন্টিফিক শো, উই জাস্ট টেক ইট ফান। এবং সামাজিকতার জায়গাটা থেকে রেজা ভাইয়ের কাছে এটা খুব সিরিয়াস একটা বিষয়, কিন্তু আমরা সার্বজনীনতার জায়গা থেকে আমরা অনুষ্ঠানটা যখন শুরু করি তখনই আপনাদেরকে একটা কশন দিয়ে দিই, এবং সেই কশনের জায়গা থেকে আমরা বারবারই বলি দিস ইজ নট অ্যান এভিডেন্ট সায়েন্টিফিক প্রুভেন শো। সুতরাং সেই জায়গাটি থেকে আপনাদেরটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। আপনারা অনেক সময় হিন্দি সিরিয়াল দেখেন না, সে মারামারি করে ফেলেন না, আপনারা মনে করেন এটা এরকম একটা সিরিয়াল, এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যারা মনে করে যে না ভাই এটার মধ্যে কিছু একটা আছে, এই কিছু একটা আছে যাদের, তারা সম্পূর্ণ নিজ রিস্ক নিয়ে নিজ দায়িত্বে আপনারা রেজা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ এই ট্যারট কার্ড আমিও বিশ্বাস করি না, কিন্তু এটা ঠিক যে আমি সত্যি সত্যি তার কথা শুনে ভয় পেয়েছে, যে কারণে এই কার্ডটা আমি কখনো ছুঁয়েও দেখি। একদম টু বি অনেস্ট আমরা এই কথাটা বললাম। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করি। আমরা যেহেতু বলি যে ডর মানে ভয়, আমরা ভয়ের এসেন্সটা আপনাদেরকে দিতে চাই, কিন্তু সেটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একেবারে আপনার ব্যক্তিগত বিষয়। তো রেজা ভাই যেটা বলছিল যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছেন, যদি মনে করেন যে রেজা ভাইয়ের কাছে এসে আপনি লাখ টাকার মালিক হবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। যদি এরকম হয় যে না আপনি অনেক 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 টাকা পয়সা খরচ করেছেন, কোনো রোগের কোনো ট্রিটমেন্ট হয়নি, আপনি মনে করেন যে রেজা ভাইয়ের কাছে গেলে আপনার কাজ হবে, আপনি আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। বাট আমরা চাইবো এরকম যে হয়তো আপনার চারপাশে এমন কিছু ঘটছে যেটার কোনো উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি বিপর্যস্ত, সেই জীবনে আসলে কি ঘটছে সেটা জানার জন্য আপনি রেজা ভাইয়ের কাছে আসতে পারেন। সেটা আমরাও কিউরিওসিটি জায়গা থেকে আমরা একটু শুনতে পারি এবং তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর ট্যারট কার্ড রিড আপনি যদি করতে চান আপনার, সেটার জন্য আপনাকে ওয়েলকাম, তবে এটার সাইড ইফেক্ট আছে, সেটা জেনেই আপনাকে আমরা ওয়েলকাম করতে বলবো, এবং সেটার জন্য আপনাকে প্রচন্ড সাহসী হতে হবে। সেই সাহসটা যদি আপনার থাকে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892 এবং একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট এই পর্যায়ে ডরের সব শ্রোতাদের জন্য একটা খুশির খবর আমরা বলবো। স্পেশালি আমাদের এই ডরের ট্যারট কার্ড সেগমেন্টটি রান করবার জন্য আমরা একটি ফেসবুক পেজ ওপেন করেছি। যারা শুধুমাত্র এই সেগমেন্টটাতে বেশি বেশি ইন্টারেস্টেড, তারা একেবারে রেজা ভাইয়ের সাথে সরাসরি দিনরাত 24 ঘন্টা এই পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত হয়ে সরাসরি তার কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট। আমি আবারও বলছি www.facebook.com/ডর ট্যারট, বানানটা হচ্ছে DAARTAROT, অর্থাৎ ডর ট্যারট হচ্ছে পেজের নাম। www.facebook.com/DAARTAROT এই ইউআরএল দিয়ে আপনি খুঁজলেই পেজটি পেয়ে যাবেন, ডট ট্যারট নামে। মাত্র কয়েকদিন আগে ওপেন করা হয়েছে, দ্রুত লাইক দিয়ে কানেক্টেড হয়ে যান এবং আপনারা সরাসরি রেজা ভাইয়ের সঙ্গে এখানে কথা বলতে পারবেন। আমরা 4 মিনিট পরেই ফিরছি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর FM 89.2 কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
স্বাগত আপনাদেরকে। আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড। আমরা ট্যারট কার্ড বললেই সবাই হয়তোবা চিনবে, কারণ ইতিমধ্যে যাতে সারা পেয়েছি অভাবনীয় এত হাজার হাজার মানুষকে আমি কিভাবে এখানে গেস্ট হিসেবে নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, শুধু এখানে আসতে হবে তা না, আমরা সরাসরি আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো, সেটা হয়তোবা সামনের অনুষ্ঠান থেকে আপনারা প্রমাণ পাবেন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র এই অনুষ্ঠানে না, দিন রাত 24 ঘন্টা চাইলে আপনারা রেজা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, বিকজ হি ইজ মাচ মোর ইন্টারেস্টেড অন দ্যাট ফিল্ড। সো আমরা রেজা ভাইয়ের সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে একটি ফেসবুক পেজ ওপেন করেছি। আপনারা চাইলে ওটাতে লাইক দিয়ে কানেক্টেড হয়ে রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কানেক্টেড হতে পারেন। আমাদের পেজটি হচ্ছে, একটু আগেই বলছিলাম, ডর ট্যারট নামে। কিন্তু আমি কথাটি বলার সঙ্গে সঙ্গে অসংখ্য ফেক পেজ তৈরি হয়ে গেছে ফেসবুকে। আপনাদেরকে যেটা করতে হবে, এইভাবে খুঁজবেন আপনারা www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট। পেজটির নাম হচ্ছে ডর ট্যারট। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT, ডর ট্যারট। এবং পেজটিতে গিয়ে আপনারা অবশ্যই লাইক দিয়ে দেবেন। হ্যাঁ মর্তুজা ভাই, আপনি যেটা বলতেছিলেন, আপনার 11 দিন আগে ট্যারট কার্ড রিড করা হয়েছে। ট্যারট কার্ড যখন রিড করা হয় তখন আমাদের কিছু পরিচিত জন থেকে আমি জেনেছি যে তারাও ছোটখাটো বা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপরও আমি একটু জিদ ধরার মতোই যে যাই হোক আমি ট্যারট কার্ডটা রিড করাতেই চাই। রাইট, কিউরিওসিটি। তো উনি আমাকে কয়েকবার নিষেধ করার পরও রাজি হলেন উনি, যে আমি যখন বললাম ওনাকে, উনি আমার ট্যারট কার্ড পড়লেন। তো আমার আগে উনি আমার ফ্রেন্ডের একটা পড়ছেন। তো পড়ার পর উনি বলছেন ওনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব নেই বা নাও হতে পারে, রাইট, যেহেতু ওনার কার্ডের ইস্যুগুলো উনিই বুঝেন। ওকে। আমার কার্ডটা যখন পড়লেন, তো আমার দুটো ফ্রেন্ড তো আমাদের প্রত্যেকের মোটামুটি লাইফ হিস্ট্রি জানি মোরালেস। ওকে। তো ওটা যখন আমি শুনছি তখনও দেখলাম মিলে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে ওর ঘটনাগুলো সম্পূর্ণ আলাদা, ওর জীবনে আমার জীবনের ঘটনাগুলো আলাদা, এবং আলাদা আলাদা স্পেসিফিক ঘটনাগুলোই খুব স্পষ্টভাবে উঠে আসছে। যেমন হাত দেখলে যেরকম কিছু কমন কথা আসে, ঠিক এরকম না বিষয়গুলা। তো আমার লাইফের প্রিভিয়াস হিস্ট্রি গুলা, ভবিষ্যৎ আমার যে প্ল্যান গুলা, সেগুলো পর্যন্ত উনি আমাকে বলে দিয়েছেন। তো বলার পর আমি একটু ভয় ছিলাম যে আসলে কি হয়, যেহেতু আমি বাইক চালাই। আমি হাং ব্যাটেল আমাদের একটা গ্রুপও আছে, আমি ওটার অ্যাডমিন, রেগুলারই বাইক চালাই। আমি খুব বাইক চালাই আস্তে আস্তে, সেফ থাকতে চাই যাতে কিছু না হয়, কারণ আমরা যারা বাইকার আমরা সবসময় মনে করি বাইকটাই আমাদের জন্য একটা বিপদের কারণ হতে পারে। যাই হোক, আমি তৃতীয় দিনে আমি রাতে ঘুমিয়েছি বাসায়। আমি বাসাতে একাই থাকি, ঢাকাতে একা থাকি। আমার ফোনটা যথারীতি বালিশের পাশে ছিল, বালিশ থেকে খানিকটা দূরে। আমি রাতে ঘুমিয়েছি, ভোরবেলায় উঠে দেখি আমার ফোনের গ্লাস ভাঙা। আমার রুমে কিন্তু আমি একা থাকি, কোনো বোয়া নেই, বাসায় কেউ আসে না। ওকে। এই যে ফোনটা আমি দেখাতে পারবো আপনাকে। শিওর, ফোনের গ্লাস তুলে। ফোনটা দেখুন, দিস ইজ মাই ফোন। সিরিয়াসলি? আপনি হাতে নিয়ে দেখতে পারেন আমার ফোনের গ্লাস। হতে পারে যে আপনি ফোনটা নিচে পড়ে গেছে। না, বিছানায় আছে, ওইখানেই আছে। আমাকে তো তাহলে নিচে থেকে তুলতে হবে। আমার ফোনটা বিছানাতে আছে এবং বালিশের নিচে। এই জন্য বললাম যে বালিশ থেকে দূরে। আমি বালিশের নিচে রাখি না, শুনেছি যে বাস্ট হওয়ার ভয় থাকে, এই ধরনের শোনার কারণে ফোনটাই বালিশের নিচে রাখিও না। একদম পুরো তো টুকরো টুকরো করে ফেলছে গ্লাসটা, পুরো টুকরো টুকরো, এবং ফোনের অনেকগুলো ফাংশন কাজও করছে না। না, আমার না সত্যি সত্যি মনে, আপনি যে এই পর্যন্ত কজন হলো, 6 জন হলো না? আমার এখন কিন্তু একটু বিশ্বাস হওয়া শুরু হচ্ছে। আমার পরিচিত অনেক আছে ভাই, এবং আপনি দেখেন আমি যাদেরকে নিয়ে এসেছি এরা কিন্তু আপনাকে চিনে আগে থেকে। হ্যাঁ, দেখছেন কোথাও না কোথাও। আমি অনেকবারই সংসদ ভবনের সামনে আড্ডা মারতে, আমরা তো জসিমাটা নামে একটা জায়গা ছিল, পাশাপাশি আড্ডাও দিয়েছি, কথা হয়ে যাচ্ছে আমার আগে। না, কিন্তু আমি তো ওটার জন্য না, আপনি যাকে পরিচিত নিয়ে আসছেন সেটা তো অন্য বিষয়, কিন্তু আমি তো মানুষের গল্প নিয়ে ফেলি, আমি মানুষের গল্প নিচ্ছি, 4-5 হাজার স্টোরি এখন পর্যন্ত শুনছি। সুতরাং কেউ যদি আমার সামনে কোনো মিথ্যা কথা বলে, আমি হা করলেই বুঝতে পারি যে হ্যাঁ, যে মিথ্যা কথা বলতেছে। গল্পের গাঁথুনি যা থাকে তাতে আসলে বিশ্বাস না করে কোনো উপায় নেই। তারপরও একটা কথা আছে যে বিশ্বাস হওয়ার জন্য না অন্তরের ভিতরে কোনো একটা জায়গায় গিয়ে নক করতে হয়। ওই জায়গাটা এখন পর্যন্ত ট্রুলি আমাকে নক করে নাই, সামহাও আমি বলতেছি একদম ভেরি ফ্র্যাঙ্ক। আপনার কার্ড করার মতো আমি ভয় পাই, আমি ওটা করার কোনো দরকার নাই, বিকজ আমি একটা সাজানো গোছানো মানুষ, আমি ওরকম থাকতে চাই। এমন দেখা দেবে যে একটু কিছু হলে তখন মনে হবে না ওই কার্ড পড়ছে। আমার একটা ঘটনা বলতে খুব মন চায়, বুঝছেন, যে লোকটার ঘটনা আমার খুবই ক্লোজ, তাকে আমি রিকোয়েস্ট করছিলাম, এটা আমার জীবনে দেখা খুব কষ্টের ঘটনা, আমার জীবনে গল্পের মতোই কষ্ট। ওকে, আমি নিজে সাক্ষী আর কি। কিন্তু তাকে যখন বললাম, তো আমি বিষয়টা সাক্ষী নিজে, আমি নিজের চোখে দেখা বা নিজে করা ট্যারট কার্ড রিড করা। তো তাকে যখন বললাম যে দেখো তোমার ঘটনাটা তুমি চলো একদিন কিভাবে শোনাই, জাস্ট তোমার তো ঘটনা ঘটে গেছে, যে সে শোনাই, সে কোনোভাবে রাজি না তার ঘটনা বলতে। এটা একান্ত ব্যক্তিগত তার, কিন্তু ঘটনাটা মানুষ শুনলে বুঝতো যে ট্যারট কার্ডটা কতটা এফেক্টিভ। এখন যদি তার নাম ছাড়া বলা যায়, নাম ছাড়াই বলেন। হ্যাঁ, ও মোটামুটি ফেমাস আর কি। তো একদিন আমার বাসার শেষ, তার নাম মিস্টার এক্স ধরি আমি।
ও বাসায় আসলো, সে একটু আউল ফল আর কি, বাট তার বাবা বাংলাদেশে খুব ফেমাস একজন ব্যক্তি, খুবই নাম করা একজন ব্যক্তি তার বাবা। ওকে, সবাই চিনি, সারা বাংলাদেশ তার বাবাকে চিনি। মানে ওনার নাম বলে ওনার বাপের নাম বলে দিতে পারি। ও গাড়ি নিয়ে আসলো, এলিয়ন গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আসলো বাসায়, সাথে একটা মেয়ে নিয়ে আসলো। বিষয় কি, মেয়েটাকে সে লাভ করে, ভালোবাসে। আচ্ছা, আমাকে বলছে, আরে ভাই আমার কার্ডটা পড়ো, আমাদের সামনে বিয়ে। আচ্ছা, কি হবে আমাদের? ভাই বাদ দাও ভাই, যেমনি এসো এমনি চলে যাও, বাসা থেকে এসো, চা দা খায় বিদায় হোক, তুমি কার্ডের নাম নিও না, তুমি বিয়ে করবে, ভালো জিনিস সামনে, ভালো জিনিস হবে। না সে পড়বে, সে একটু ফার্স্টই বলে নিয়েছিলাম। এর আগেও কি বেশবার পড়েছে? না লাইফের ফার্স্ট টাইম। আচ্ছা, সে একটু আউল ফল টাইপের, একটু মানে উড়াধুরা টাইপের। সে পড়বেই, যেমন তার যে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, বিয়ে করবে কনফার্ম আর কি। তো সে তো কিছুই বুঝে না, বাচ্চা মেয়ে। সে তো বলছে ঠিক আছে ভাইয়া পড়েন, কি হবে, মানে সেই আমতা করতেছে। তাই বলছি দেখো আমি তোমার কার্ড পড়ি, ক্ষতি হতে পারে। সে বলছে ভাই যা হওয়ার হবে, বিয়ে তো করতেছি কনফার্ম, ক্ষতি হলে হবে, আমরা অনেক ভালোবাসি, আমাদের 10 বছরের প্রেম, এই সেই। আমি বলছি ভাই তুমি যদি কনফার্ম করো আমি পড়বো, বাট এটা আমি চাই না পড়তে। ওকে। তো ওর বউ, যে মানে বউ হয় নাই, গার্লফ্রেন্ড গাড়িতে বসা, ড্রাইভার নেমে গেল, আমি ঢুকলাম গাড়িতে, আমি আর ওর গার্লফ্রেন্ড পিছনে বসা, আমরা একা, সে বাইরে গেছে। ওর গার্লফ্রেন্ডের কার্ডটা বললাম, পরে আমি তাকে বললাম যে তুমি বিয়ে করছো টাকার জন্য, ওর ডাইরেক্ট। মানে ওকে বাইরে রেখে বলছেন নাকি ওর সামনে? গাড়ির মধ্যে আমি আর ওর হবু বউ, আর গাড়িতে কেউ নাই, ওরা সব নেমে গেছে, গাড়ি থেকে নেমে গেছে। আমি প্রথম বলছি আমি তোমার শুধু যাকে বিয়ে করবো তার কার্ড পড়বো। বলছে ওকে পড়ো। তো ওর হবু বউ গাড়িতে বসা, আমার সেই মেয়েটাও কিন্তু মডেল, বাংলাদেশের টপ একজন মডেল। গাড়িতে বসছি, আমি বলছি তুমি তাকে বিয়ে করছো টাকার জন্য, আর কিছু না, এটাই কারণ বিয়ে করার। ও তো বলে ভাইয়া বলেন কি, আপনি কি পাগল হয়ে গেছেন? এই আমাকে দেখো আমি তো পাগল হই নাই, কার্ড বলতেছে, আমি কিছু নিজের থেকে বলি না, কার্ড যা বলে তাই আমি বলি। তুমি দেখো কার্ডে লেখা, তুমি নিজে পড়ে নাও, দেখো লেখা আছে তুমি যে টাকার লোভে বিয়ে করতেছো, এবং তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওদের চেয়ে অনেক নিচু। কথাগুলো তো একটা মানে ভদ্রলোক বলবে না এভাবে, এবং অনেক কিছু বললাম, তোমার এই হবে সেই হবে, এবং বিয়ে হবে না, বিয়ে যদি হয় টিকবে না কনফার্ম, কিন্তু যদি তোমার হাজবেন্ড শুনে এটা তুমি টাকার জন্য করছো, সে তো রাগ করবে। তো মেয়ে হাত ধর, গাড়ির ভিতরেই হাত পা ধরে, ভাই প্লিজ বললেন না। আমি ঠিক আছে, না বলে আমি চ্যাপ্টার ক্লোজ, আমি কথা বলবো না। শেষ গাড়িতে নেমে গেলাম, ছেলেটা আসছে, ভাইয়া বলো কি হয়েছে, ভিতরে কি কাহিনী লোক। আমি ভাই বাদ দাও, তোমরা চলে যাও। সে জিদ ধরছে, মানে ওরা পারলে ঝগড়া, জামাইবো ঝগড়া শুরু করে দিবে, মানে তার কিন্তু জামাইবো হওয়া নেই এখনো, হবে তার ঝগড়া, রীতিমতো ঝগড়া। ছেলে শুনবে, মেয়ে আমাকে বলতে না করতেছে। এক পর্যায়ে মেয়ে বলছে ঠিক আছে আপনি বলেন ভাইয়া, কিন্তু ও ছেলেকে বলতেছে মিস্টার এক্স কে, দেখো বিশ্বাস করা না করা তোমার বিষয়, এগুলো বোগাস কার্ড, এই বিজ্ঞানের যুগে তুমি বিশ্বাস করবে না। তো আমি বললাম ছেলেটাকে, দেখো তোমাকে সে বিয়ে করছে টাকার জন্য, পুরো বিষয়টা এখানে টাকা, আর তোমার বিয়ে টিকবে না, বিয়ে আমার কার্ড বলতেছে বিয়ে হবেই না, ডাইরেক্ট বিয়ে, এটা কোনো বিয়ে না, এটা রাজাইরা, তোমার যেটা করতেছে পুরো রাজাইরা। তো ছেলেটা রাগ করলো, ভাই আইসি ভালো লেগে আপনি কি শুনেলেন এরা। তারপর তারা চলে গেল। আমি অনেক কিছু বলছি, আমি এই রেডিওতে উল্লেখ করতেছি না, অনেক কিছু বলছি, আমি চলে গেছে। ঠিক 1 মাস পর ওই ছেলে একটা বন্ধু আমার বাসায় আসলো অফিসে, আইসা বলছে আমি ভাই চলেন একটা জায়গায় নিয়ে যাবো। আমি বলছি কোন জায়গায়? কেন যাইতেই হবে। তো ওল্ড টাউনের পুরান ঢাকা একটা মন্দিরের পাশে একটা কমিউনিটি সেন্টার আছে আর কি, নাম বললাম না, কমিউনিটি সেন্টারে আমাকে নিয়ে গেল সে। তখন কিন্তু আমার শর্ট প্যান্ট পরা, আমি তো আনরেডি গিয়ে দেখে তো বিয়ে বাড়ি, ভিতরে বিয়ে হইতেছে। কার বিয়ে? ওই ছেলের মেয়ের বিয়ে। আমি তো মানা করছিলাম বিয়ে হবে না, কিন্তু আসলে বিয়ে হচ্ছে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এখানে মজার বিষয় হচ্ছে দুই পক্ষ, এক পক্ষ ফুচকা খাওয়াচ্ছে, আরেক পক্ষ কফি খাওয়াচ্ছে। ছেলে পক্ষ খাওয়াচ্ছে কফি, মেয়ে পক্ষ খাওয়াচ্ছে ফুচকা। বিষয়টা এরকম। তা আমি গেছি, আমার সাথে যে ছেলের বন্ধুরা আমাকে নিয়ে গেল, ওরা তো ভাই বসেন ভাই, খান ভাই। তো দেখি স্টেজে মেয়ে বসা, ছেলে বসা, খুব সুন্দর। আমাকে দেখে হাত তুললো, হাসি মারলো, আমি একটু ইতস্তত বোধ করলাম, কি বললাম আর কি বললাম, কার তো রং হয়ে গেল। বসে আছি। তো এখানে বিষয়টা ছেলে যে বিয়ে করতেছে সে নিজের ইচ্ছায়, তার মা আসে নাই, তার মা হাসপাতাল ছিল, শুধু তার বাবা আসছে বিয়েতে, আর কেউ তার ফ্যামিলি থেকে কেউ আসে নাই, আর পুরোটাই মেয়ের ফ্যামিলি ছিল, ছেলে বন্ধু বান্ধব ছিল। মানে বসে আছি, হঠাৎ করে একটা মহিলা আসলো, মহিলার লম্বা 6 ফিট লম্বা, দেখতে খুব রাজকীয় মহিলা আসলো, মানে ছেলের বংশ, ছেলের ফ্যামিলি খুবই হাইলি স্ট্যান্ডার্ড। আসলো, আইসা তো ছেলের বলতেছে তোমাকে থাপড়ায় দাঁত ফেলে দিব, এখানে তুমি কি আসছো বিয়ে করতে, তোমার মা হাসপাতালে আইসিইউতে, তুমি বিয়ে করতে আসছো, ডাইরেক্ট সবার সামনে। ওই ছেলে শাশুড়ি যে ওরে বলেছে এই আপনি এখানে কি শুরু করছেন, বিয়ে শাদী, ছেলের মা মারা যাচ্ছে, আপনি বিয়ে করতেছেন, এই সেই শুরু হলো ঝগড়া। আমরা তো বসে আছি। তো আমি যখন গেছি বললাম তাড়াতাড়ি ফুচকাটা খায় নি, ঝগড়া লাগা এরপরে ফুচকা পাওয়া যাবে না। আমি গেছি দৌড়ে, ওর বন্ধুরা বললাম তাড়াতাড়ি ফুচকা নিয়ে আসো। যাওয়ার সাথে সাথে ওই দিক থেকে মেয়ের মা বলতেছে এই ফুচকা বন্ধ করো, ফুচকা আনতে গেছি, বলতেছে না ফুচকা দেওয়া যাবে না, নিষেধ আছে। পুরোটা কিন্তু রুমের মধ্যে করতেছে। গেলাম কফির রুমে, অ্যাটলিস্ট কফি খাই, বা যেহেতু ভাত পাবো না, ঝগড়া শুরু হয়েছে, কফি খাচ্ছি বসে বসে, আর দেখতেছি সামনে স্টেজে কাজ নেই। ওই মহিলাটা এই কথাটা বলে চলে গেছে, মহিলাটা ছেলের খালা চলে গেছে। আসলো আরেকটা মহিলা, ওইটাও দেখতে খুব হাই ফাই, আইসা বলছে এই তুমি এখানে বিয়ে করতে আসছো, তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হো, এই ফ্যামিলির সাথে বিয়ে হবে না, এই না সেই না, অনেক মানে পুরাই গ্যাঞ্জাম।
তখন ওখান থেকে মেয়ের মা উঠে বলতেছে আমাদের 10 লাখ টাকা না দিলে কাবিন হবে না, এখন 10 লাখ দিতে হবে, নাহলে বিয়ে হবে না। আমার মেয়ে কি পানি দিয়ে বাইশে আইছে, এইভাবে কথা বলছে আর কি, যে সবার শুনতেছি মেয়ে কি পানি দিয়ে বাইশে আইছে, টাকা 10 লাখ দিতে হবে এখন, নাহলে বিয়ে হবে না। বিয়ে বাড়িতে এরকম একটা সিচুয়েশন খুবই অড। তখন ছেলের বাবা খুব সুন্দর করে কথা বলে, ভদ্রভাবে। ছেলের বাবা ছিল ওখানে? হ্যাঁ, ওর বাবা ছিল, ওর বাবা একমাত্র বাবাই ছিল, আর কেউ ছিল না। সিনেমার মতো কাহিনী, কিছু মহিলা ঢুকতেছে, ছেলেটা বকা টকা দিয়ে আবার বের হয়ে যাচ্ছিল। কিন্তু মা যদি আইসিইউতে থাকে তাহলে ছেলের বাবা এখানে কি পড়ে? ছেলের বাবা, কারণ ছেলে তো বিয়ে করবি, ওরা বাপ মার একমাত্র ছেলে, আর বাবার খুব আদরের, বাবা বিয়েটা দিবি আর কি, এরকম একটা সিচুয়েশন। তখন বাবা আসলো, এসে বলেছে বিয়ান সাহেব আমি আপনাকে চেক দিয়ে দিই, ওকে গয়না দিছি, গয়না তো কিছু টাকা হয়, বাকি টাকা চেক দিয়ে দিই। মহিলা না, টাকা ক্যাশ লাগবে, এখন টাকা দিতে হবে, ওই ঢাকাইয়া ভাষায় আর কি, এখন আমার টাকা লাগবে, নাহলে মাইয়া বিয়া দিব না, এই টাইপের। মেয়ে বসে আছে। তখন ছেলের বাবা বলতো ছেলেকে, দেখো তুমি তোমার ওয়াইফকে বোঝাও, সে রাজি হয়, পরশুদিন রোববার টাকা দেয়, আমি টাকা দিব কনফার্ম, আমরা তো আমার রাস্তা থেকে উঠে আসি নাই। ছেলে ফ্যামিলি খুব ভদ্র, ছেলে গেছে মেয়ের কাছে, আমি তো দেখতেছি লাইভ, মেয়েটাকে বলতেছে যে দেখো টাকাটা রোববারে নাও। মেয়ে ওইটা বলে না, টাকা এখন লাগবে, আমার টাকা এখন দিতে হবে, না আমি বিয়ে করবো। তখন আমি আসছি, আমি ভাবতেছি আমি এনতে ভাগি। এরপরে সামহাও আমি উঠে গেছি, তারপরে কিন্তু আমি এখন থাকি নাই, আমি চলে আসছি। পরের দিন শুনলাম তাদের বিয়ে হয়েছে, বিয়ে কিন্তু তার হয়েছে, কার্ড কিন্তু রং। ঠিক 1.5 মাসের মাথায় ওদের ডিভোর্স হয়ে গেছে। মেয়ে থাকে আলাদা, ছেলে থাকে আলাদা। আমার সাথে মাঝে মাঝে কথা হয়, ছেলের সাথে কথা হয়, মেয়ের সাথে কথা হয়। কিন্তু একটা জিনিস তো কার্ড ঠিকই বলছে, যদি আমি ওই জায়গাটাতে বলি, সেটা হচ্ছে কিসের বিয়ে এটা আলটিমেটলি প্রশ্নবোধক একটা চিহ্ন কিন্তু থেকেই যায়। বিয়ে বাড়িতে যা শুরু হয়েছিল তাতে আসলে কিসের বিয়ে? এখানে এটাই বোঝাইলো যে মেয়ের মা যে টাকার জন্য যা করলো, এটা আমি আমার সিনেমা ছাড়া বাস্তবে দেখি নাই জীবনে, আমার লাইফের ফার্স্ট দেখা সরাসরি। ভেরি ইন্টারেস্টিং, পুরো থান্ডার্ড হয়ে গেলাম। আচ্ছা মুর্তজা ভাই, আপনার 11 জন বাইক নিয়ে কি যেন একটা বলতেছিলেন, ওই জায়গাটা আবার ব্যাক করতে। আমার যে পার্সোনাল ইস্যুগুলা, উনি পিছনে ঘটে আসা ইস্যুগুলা, এটা সম্পূর্ণভাবেই মিলিয়ে গিয়েছে আমার সঙ্গে, আমার জীবনের ঘটনাগুলোর সঙ্গে। এবং আমি ট্যারট কার্ড বা এই হাত দেখা কোনো কিছুতেই আমার ছিল না ভাবে, বাট কিছুটা আস্থা এসেছিল, যেটা আমার এলাকার ঘটনা ঘটলো তার উপর থেকে, তারপরেই এটা দেখানো। এবং আমরা যে দুটো ফ্রেন্ড গেছি, দুজনের ক্ষেত্রেই 100% মিলে। আপনি আপনার জায়গা থেকে কি মানে আমরা এটা বলতে পারি আমাদের লিসনারদেরকে যে যদি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কেউ আসে, লাইক কোনো একটা মানুষের উপকার হলো, কিংবা ওই যে আপনি বললেন যে এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটতো সেটা দূর করার জন্য, কিংবা একটা লোক যদি ধরেন খুব একটা ভৌতিক একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে, অনেকদিন যাবত কিন্তু রেহাই পাচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে ট্যারট কার্ড রিড করে তাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসা সম্ভব। আমি তাই মনে করছি। ওকে ফাইন, এই অ্যাসেসটা আপনাদেরকেও আমরা দিলাম, এটা রেজা ভাইও মনে করছে, বাট আমি অ্যাজ এ হোস্ট হিসেবে শুধু বললাম, আমি কি মনে করছি সেটা আমি বলবো না। বাই দ্য ওয়ে, আপনার কাছে একটু আসি ভাইয়া, আপনার নামটা আরেকবার বলেন। জি, আমার নাম রাজ। রাজকে আমরা আরেকদিন পেয়েছিলাম, কিন্তু রাজের স্টোরি আমরা ফুল কমপ্লিট করতে পারিনি। আমার মানিব্যাগটা পিছন দিক থেকে পড়ে যাচ্ছে, তো মানিব্যাগটা ধরার পর যে আমার কাছে মনে হচ্ছে যে ভাই আপনাকে বলতে বলি যে রাজ ভাই কত টাকা আছে আমার মানিব্যাগে, সেটা বলা যাবে না। এটাকে বলে ইলমে গায়েব। এই ক্ষমতা ঈশ্বর ছাড়া কারণ নাই পৃথিবীতে। অদৃশ্যকে জানার ক্ষমতা, একটা হচ্ছে অদৃশ্যকে জানা, একটা হচ্ছে ফিউচার প্রেডিকশন করা, দুটো ভিন্ন জিনিস। ইলমে গায়েবের ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে, যে অদৃশ্যতে কি আছে, কিয়ামত কবে হবে, মহাপ্রলয় কবে হবে, তুমি কবে মারা যাবা, কবে তোমার বিয়ে হবে, আলামত বলে দিয়েছে। হ্যাঁ, এগুলা জাস্ট প্রেডিকশন করা আছে, কিন্তু একুরেট না। এই ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। আর যা আপনার টিভিতে দেখেন, এই যে প্রশ্ন করে মানিব্যাগে কয় টাকা আছে, এগুলো সব ম্যাজিক ট্রিক, হাতের চালাকি, এগুলো করে তারা করে। তো যেগুলো সুপার ন্যাচারাল, সেই সব সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে ঈশ্বর। না, কিন্তু তাহলে আপনি যে সুমনের ক্ষেত্রে যে জিনিসটা করেছেন, যে ও কি কোথায় ছিল, কোথায় দাঁড়িয়ে, নিচে রাস্তায় নামছে, নাইমে বাসের দিকে তাকাইছে, কি লেখছে, কোথায় তাকাইছে সেটা আমি বলতে পারছি, কারণ ওটা ওনার ব্রেইন। আর মানিব্যাগের টাকাটা আপনার ব্রেইন না, টাকা। এক্স্যাক্টলি। ওকে ভাই, আমার দিন রাত হয়ে যাবে এগুলো আলোচনা করতে গেলে, আমরা বরং আপনার কাছেই যাই। হ্যাঁ, যেটা রাজ ভাই, এই সমস্ত আদি ভৌতিক ব্যাপার বা মানে সুপার ন্যাচারাল প্যারানর্মাল ব্যাপার বলে যেগুলো আমরা বলে থাকি, এগুলো আমি খুব একটা বিশ্বাস করতে চাই না, করিও না। মানে চেষ্টা করি লজিকের মধ্যে থাকার। আর একটা ব্যাপার হচ্ছে যে লজিকের দিক থেকে চিন্তা করতে গেলে পৃথিবীতে যত ইনসিডেন্ট ঘটে, প্রত্যেকটা ইনসিডেন্টের পিছনে আপনি খেয়াল করবেন কোনো না কোনো স্পেসিফিক কারণ থাকবে। কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। তাহলে সুপার ন্যাচারালটা কি? কারণ তো অবশ্যই আছে, কারণটা মানুষ ঘেটে বের করলেই পারে। কিছু কিছু ব্যাপার ঘটে যায় যেগুলো মানুষ সাইন্টিফিক্যালি একটা মানে ব্যাখ্যা বের করতে পারে, এক্সপ্লেন করতে পারে, যেটা এই কারণে হতে পারে অথবা এই কারণে এটা হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাপার মানুষের মস্তিষ্কে এটা আসলে আসে না, আমাদের চিন্তার বাইরে, যে হাউ ইট হ্যাপেন্ড। তখনই এটাকে আমরা মানে ওই সুপার ন্যাচারাল প্যারানর্মাল সাথে রিলেট করে ফেলি, যে হয়তো বা ওই কারণে হতে পারে। কারণ প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা আমরা স্পেসিফিক্যালি বের করতে পারি না বা সম্ভব না এটা। আমি নিজেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমি বলতে পারি যে হয়তো এই কারণে অথবা এই কারণে, একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ তোমার টায়ার প্রেসার কম ছিল অথবা ব্রেকে কোনো প্রবলেম ছিল, তুমি চেক করে বের হও নাই, এই কারণে হতে পারে। এখন আমার সাথে তো অলরেডি মানে ট্যারট কার্ড পড়ার পরে আমাকে নিষেধ করা হয়েছিল যে ট্যারট কার্ড তুমি পড়ো না। তো তারপরে আমি আসলে কিউরিওসিটি থেকে যে আমি জানতে চাই কি হয়েছে,
তো উনি যখন আমাকে এক্সপ্লেন করে যে তোমার প্রিভিয়াস লাইফে এই ঘটনাগুলো ঘটেছে বা তুমি এই তোমার ক্যাটাগরিটা এই তুমি এইভাবে চিন্তা করতে পছন্দ করো, তোমার সাথে এরা রিলেটেড এবং এই ক্ষতি তোমার হয়েছে, ভবিষ্যতে তোমার এই হওয়ার সম্ভাবনা আছে। প্রিভিয়াসটা আমি নিজেই প্রুভ, কারণ আমি ওনাকে বলি নাই, স্বীকার করিনি ওনার সামনে, বাট আমি মনে মনে তো জানি যে হ্যাঁ ব্যাপারগুলো আসলে 80% মিলে গেছে। তো সেখান থেকে বলি আমার পার্সোনালি তো বললাম ট্যারট কার্ড পড়ার পর আমার একবার ক্ষতি হয়েছে, এখন এটা অন্য কারণেও হতে পারে। জি, আপনার বাইক বলেছিলেন, বাইকের ব্যাপারটা বলেছিলাম। তো এবার আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার একটু ফ্রেন্ডের ঘটনা, যদিও মানে ঘটনাটা বলা আসলে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, মানে হাইলি প্রহিবিটেড, যেটা কারোর সাথে শেয়ার করবো না এরকম। তো যেহেতু আজকে আসছি ডরে, তো আমি মানে নাম বলবো না, নাম মেনশন না করে আমি জাস্ট ওর স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি যে ওর লাইফে কি ঘটে গেছে। তো আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে বাইকার, সে বাইক পছন্দ করে। তো আমার তো একটা পেজ আছে বাইক ডক্টর বিডি, তো ওটার আবার সে কো-অ্যাডমিন আমার সাথে। তো ওর কিছু প্রবলেম আমি আসলে ওটা আইডেন্টিফাই করতে পারি নাই। আমাদের তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে টিনেজ আমরা যখন পার করে আসি, প্রত্যেকের ওই গার্লফ্রেন্ড রিলেটেড একটা ব্যাপার থাকে, যে গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়েছে, বা উমুককে ভালোবাসি, তোমার সাথে রিলেশন, সামথিং লাইক দ্যাট এরকম। ওকে, এখান থেকে আবারও ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নেই, 5 মিনিটের ছোট্ট একটা বিরতি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এখানে বিশেষ করে ফেসবুক পেজে আমরা ঝড় দেখতে পাচ্ছি, এবং আপনাদের সবার জন্য একটা গুড নিউজ যে রেজা ভাই সবার সঙ্গেই সারা দিন রাত যখনই সুযোগ পাবেন তিনি ফেসবুকে আপনাদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। শুধু এই অনুষ্ঠানে না, আপনারা চাইলে যে কোনো সময় ফেসবুকে তাকে জিজ্ঞাসা করতে পারেন এবং তিনি উত্তর দেবেন। আর সেটা হচ্ছে পেজটির ঠিকানা আমি আবারও বলছি, www.facebook.com/dortarot DAARTAROT নামে পেজটি আছে। এই ইউআরএল দিয়ে ভাবেই খোঁজ করবেন, নইলে আপনি ফেক পেজে চলে যেতে পারেন। এখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি মেম্বার হয়ে যাবেন। পেজটি খুবই আনারি পেজ, কয়েকদিন আগে খোলা হয়েছে, একেবারেই সাজানো হয়নি। লাইক দিয়ে কানেক্টেড থাকুন, খুব শীঘ্রই নতুন আপডেট আসছে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ABC Radio 89.2 FM। ভালো 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 হেডফোনস কানে দিয়ে ABC Radio ননস্টপ সাথে আছে। ভালো 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 হেডফোনস কানে দিয়ে ABC Radio সাথে আছে সবসময়। ABC Radio 89.2 FM। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা শুনছেন ডর স্পেশাল সেগমেন্টে ট্যারট কার্ড, রেজা ভাইয়ের সাথে আছে আমি আরজি কিবরিয়া। হ্যাঁ, তোমার কাছে ফিরবো, তুমি বন্ধুর গল্পটা বলছিলে, তারপর কি হলো জানো? ওর আসলে একটা সবসময় ফ্রাস্ট্রেটেড থাকতো, ওর গার্লফ্রেন্ড হতো না, এটা একটা মানে বড় ইস্যুস ছিল তার লাইফে, এবং এটা নিয়ে সে বেশ মানে হীনমন্যতায় ভুগত যে সবার গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড নেই, বা এটা কেমন কথা। এবং সে অনেক ট্রাইও করেছে, এর জন্য আমরা মানে বন্ধু বান্ধবরা যখন বেসিক্যালি আড্ডায় বসতাম, ওনাকে পচাইছি অনেক। তবে হ্যাঁ, একটা মেয়েকে সে পছন্দ করতো, অনেস্টলি পছন্দ করতো। তো আমার সাথে যখন বাইক অ্যাক্সিডেন্টের ওই কাহিনীটা ঘটে, তারপরে যেহেতু আমার সাথে খুব ক্লোজ ফ্রেন্ড, আমি তার সাথে আমার স্টোরিটা শেয়ার করি যে এরকম হয়েছে, ট্যারট কার্ড দিয়ে এরকম বলে দেওয়া যায় যে অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে। তো তোর গার্লফ্রেন্ড কেন হচ্ছে না বা ভবিষ্যতে হবে কিনা তুই চাইলে কিন্তু ট্রাই করতে পারিস। আমি জাস্ট ফান করে ওকে বলছি, তো ব্যাপারটা সিরিয়াসলি তেমন নিল না, মানে গায়ে লাগালো না সে। তো মোটামুটি আমি মানে ওকে কাহিনীগুলো এমন ভাবেই বলেছি যে সে মোটামুটি 50% ইনফ্লুয়েন্স এবং 50% কনফিউজড। তো ওই জায়গা থেকে একদিন বললাম যে রাবিবের বাসাতে চারটা দিতে যাবি, সে দেখলাম যে ফ্রি ছিল, রাজি হয়ে গেল, কে নিয়ে গেলাম রাবিবের বাসায়। তো কথায় কথায় ট্যারট কার্ডের ব্যাপারটা চলে আসলো। তো রাবি ভাই বলছে যে এটা আসলে ক্ষতিকর আর এটা বিশ্বাস করার কিছু নাই। তো আমি বললাম যে তাইলে ভাই একটু দেখেন ওরটা। তো সেও দেখলাম একটু কনফিউজড, দেখবে কি দেখবে না। তারপর বললো যে আচ্ছা, তারপরে আমি বললাম যে তোমার তো গার্লফ্রেন্ডটাই ইস্যু সমস্যা, এইটা দেখো, এটা তো কোন মেজর কিছু না, জাস্ট ফর ফান। তো সে রাজি হয়ে গেল।
আমিও মজা পাচ্ছিলাম মনে মনে যে দেখা যাক কি হয়, কি বলে এবার। তো ভাইয়া কাট পড়লো, পড়ার পরে দেখলাম যে একটু গম্ভীর হয়ে গেল। বললো যে তোমার আসলে যেটা মানে প্রিভিয়াস যে কাহিনীগুলো ঘটে গেছে ওগুলা বলার পরে সে মোটামুটি মানে সায় দিল যে হ্যাঁ এরকম এরকম তার লাইফের কাহিনী, তার ফ্যামিলির কাহিনী, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কিছু ঘটনা ছিল এগুলা। তো বলার পরে ওগুলা মিলে গেছে। তারপরে ও বললো যে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, সামনে বিয়েটা করে নিও একটা। ওকে, বাট গার্লফ্রেন্ড হবে না এটা উনি ডিরেক্ট বলে নাই, বাট ইনডিরেক্টলি যে এটা ট্রাই করার দরকার নেই। বলতেছে যে ভাই আসলে কি এটা কোনো সলিউশন নাই? ওর মন খারাপ দেখে আসলে আমারও একটু মানে যে ছেলেটাকে নিয়ে আসলাম এসে মন খারাপ করাই দিলাম, এমনিতেই সেটা নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড থাকে। তো ভাইকে একটু জোর করে ধরলাম যে ভাই একটু দেখেন ওনার কোনো ব্যবস্থা করা যায় কিনা বা কোনো একটা ট্রাই করা যায় কিনা কোনোভাবে, বা কি করলে তার গার্লফ্রেন্ড হতে পারে, টিপস দেন। তো রাব্বি ভাই একটু মুচকি হাসলো, হেসে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করতে পারি তোমার জন্য। দেন বলে আমরা চাটা খেয়ে বের হয়ে চলে আসলাম। বের হয়ে চলে আসার প্রায় 10-15 দিন চলে গেল। রাব্বি ভাই তো এরকম বলছিল যে মানে ট্যারট কার্ড পড়লে যেটা যে 3 থেকে 7 দিনের মধ্যে একটা ইফেক্ট চলে আসে। তো 7 দিন 10 দিন 12 দিন পার হয়ে গেল, এটা মানে আমিও ভুলে গেছি, সেও ভুলে গেছে। তো একটা মেয়ে যাকে সে পছন্দ করতো, তো মেয়েটার ব্যাপারটা এরকম ছিল, সে ফেসবুকে মেসেজ দিত, হাই হাই দিলে হাই, মেয়েটা রেসপন্স করতো 3 দিন পরে জাস্ট হ্যালো, মানে মেয়েটার কোনো কিউরিসিটি নাই, মানে সে ইন্টারেস্টেড না ছেলের প্রতি। তো ছেলের আবার বাইক ছিল, তো বাইক পালা ছেলেদের প্রতি কিন্তু মেয়েদের একটা দুর্বলতা কাজ করে আমরা যতদূর জানি। ছেলেটার বাসা হচ্ছে উত্তরায়, মেয়ের বাসা উত্তরায়। মেয়েটা হচ্ছে জব করে মতিঝিলে, আর ছেলেদের ব্যবসা আছে মতিঝিলে, এরকম মানে ওয়েটাই। তো মেয়ে বাসে যাতায়াত করে, মাঝে মাঝে মধ্যে সিএনজিতে যাতায়াত করে। তো ওদের সাথে এমনিতে তো পরিচয় ফেসবুকের মাধ্যমে, মানে কে কোথায়, আমরা তো প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে ফেসবুকে কথা বলে যে কে কি করে, কার প্রফেশন কি বা কে কোথায় থাকে, এরকম জাস্ট ফ্রেন্ডরা যেটা করে থাকে। আর ছেলেটা মোটামুটি এখনকার মানে আধুনিক ভাষায় বলতে গেলে যে আমরা বলি না ক্রাশ খাওয়া, ছবি টবি দেখে বা সামনাসামনিও দেখে যেহেতু একই এলাকায় বাসা, ছেলে ক্রাশ। বাট মেয়ের এই ব্যাপারে কোনো রেসপন্স নেই, ইভেন মেয়ে জানেও না যে ছেলে পছন্দ করে। আচ্ছা, তো ছেলেটা বোঝানোর চেষ্টা করলো, মেয়েটা তেমন একটা রেসপন্স করতেছে না। তো না করার ফলে ছেলেটাও এখন ডিরেক্টলি যে একটা বলে প্রপোজ করবে, ছেলেটা একটা ইন্ট্রোভার্ট টাইপের, করে না যে এক্সপোজ করলে যদি রিফিউজ করে দিল তখন তো কোনো অপশনই থাকে না, জাস্ট এখন পছন্দ করি এর মনে মনে এটা ঠিক আছে। দেন 25 দিনের মাথায়, ট্যারট কার্ড পরের 25 দিনের মাথায় মেয়েটা ওকে নক দিল ফেসবুকে নক দিয়ে কথা বলতেছে। তো 1 দিন 2 দিন এরকম কথা হচ্ছে। তো 3-4 দিনের মাথায় যখন মানে মোটামুটি একটু পজিটিভ রিলেশনের দিকে আগাচ্ছে, এখন ওই ছেলে আমার ফ্রেন্ড যে ও কিন্তু আমার সাথে শেয়ার করেনি। আচ্ছা, তো দেখতাম যে সে খুব খুশি, নর্মালি যেরকম একটু মন মরা হয়ে থাকতো সে মানে বেশ খুশি খুশি দেখা যাচ্ছে তাকে, এবং সে একটু মানে ওই হাত চাপা বলি না আমরা, খরচ খরচ করতে চায় না, একটু কিপটা টাইপের। ওই সময় কি খরচ খরচ করতে পারবে? এখন সে দেখলাম যে হুটহাট করে আমাদেরকে ট্রিট দিচ্ছে, দোস্ত খাবি নাকি, অমুক জায়গায় যাবি নাকি, চল আমি দিচ্ছি টাকা, এই সেই। আমরা তো অবাক, কি ব্যাপার, ঘটনা কি, এরকম তো হয় না কখনো। তো যাক, এটা নিয়ে মানে সেও কিছু ডিসক্লোজ করে নাই, বাট সে মনে মনে হ্যাপি ছিল, বোঝা যাচ্ছিল। যেহেতু ট্যারট কার্ডের ব্যাপারটা 25-26 দিন হয়ে গেছে, আমারও মাথা থেকে এটা ফেলে দিয়েছে। ওকে, তো যখন মোটামুটি 25-30 দিন পরে একটা রেসপন্স পেলো, পরে মেয়েটাকে মানে অফার করলো যে আমার তো বাসা উত্তরাতে, তো আমি তো ম্যাক্সিমাম টাইম এদিকেই চলাফেরা করি, তো তুমি একটু যদি আমাকে ড্রপ করতে পারো। তো তারপর থেকে ওরা রেগুলার, ছেলেটারও মানে ব্যবসা ক্লোজ করে যখন মেয়েটার অফিস ছুটি হতো তখন সে রেগুলার মানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ড্রপ করতো। আচ্ছা, তো এর মধ্যে গল্প গুজব মোটামুটি একটা রিলেশনের মতো হয়ে গেছে। তো এটা একটা গুড দিক ছিল ট্যারট কার্ড, এটা পরে আমরা জেনেছি। ছেলেটা কিন্তু তখন ওই মানে রিসেন্ট টাইমে আমাদেরকে বলে নাই, পরে আমাদের সাথে শেয়ার করেছে যে এরকম এরকম ওর সাথে রিলেশন হয়েছে, কথাবার্তা হয়, রেগুলার দেখা টেকা হচ্ছে এরকম। দেন ওদের ফ্যামিলি ওয়াইজ ব্যাপারটা পরে জানাজানি হয় এবং তাদের বিয়ে হয়েছে। আচ্ছা, এই যে রিসেন্ট কাহিনী, এই কিছুদিন আগে। ওকে, তার মানে আমরা যেটা বলতে পারি যে বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে এবং ওদের কাবিন টাইমিন কমপ্লিট, জাস্ট উঠিয়ে নেয়নি এখনো। তার মানে আমরা বলতে পারি যে রেজা ভাই ট্যারট কার্ড পরে দোয়া করলে সেটা কাজে লাগে। এখন এটা প্রত্যেকটা যে ঘটনা বললাম যে প্রত্যেকটা ইফেক্টের কিন্তু একটা সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা পজিটিভ। এভরি অ্যাকশন শুড এন্ড মাস্ট হ্যাভ কি বলে এন্টি রিঅ্যাকশন। এটা তো বোধহয় কার্ড থিওরি, এটা একটা বৈজ্ঞানিক নিউটনের একটা ব্যাখ্যা, ইকুয়াল টু mc স্কয়ার, ইকুয়াল টু mc স্কয়ার নিউটনের। যেহেতু মানে লিসেনাররা শুনছে এখন সবকিছু তো মানে নেগেটিভ পজিটিভ অবশ্যই আছে, এখন এখানেও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, বাট এই পজিটিভের ভিতরে কিন্তু নেগেটিভ কিছু কাজ করে, কারণ যেহেতু একটা অভিশপ্ত কার্ড এবং এটাকে অবশ্যই মানে সাইন্টিফিক কোনো কিছুর সাথে রিলেট করা যায়। কোনো কিছুই আসলে খুব সহজলভ্য না, এটা মনে করার কোনো কারণ নাই। আপনাকে যদি ভালো কিছু নিতে হয় সেটার জন্য ফুল চিত্তে হলে আপনাকে কাটার আঘাত সহ্য করতে হবে। দিস ইজ আ সিম্পল। তো ওই ফ্রেন্ডের মোটামুটি যখন একটা ফিক্স আপ হয়ে গেল, তো তারাও খুশি, আমরা ফ্রেন্ড সার্কেল আমরাও খুশি যে না শেষ পর্যন্ত ছেলের একটা হিললে হলো ভালো এরকম। তো এঙ্গেজমেন্ট হওয়ার কিছুদিন পরে হুট করে মানে মেইন টুইস্ট হচ্ছে এখানে, হুট করে সে ঘুম থেকে উঠলো ছেলেটা,
তো আমাদের সাথেই থাকে একই সাথে একই মেসে থাকি আমরা। তো ঘুম থেকে উঠে এখন শোয়ার কারণে হতে পারে অনেক সময় আমাদের ঘাড়ে ব্যথা হয় বা পায়ে ব্যথা হয়, রগে টান লাগে, এরকম কিছু একটা। তো ঘুম থেকে উঠে ওর বাম হাতটা সে মুভ করতে পারছে না। দেন সে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারও মানে মোটামুটি এক্সরে করে যা পাইলো এখানে তার পেইন নাই কোনো, বাট হাতটা আমরা তো এভাবে সোজা করি বাঁকা করি, বাট সে হাতটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের পরে আর আনতে পারতেছে না। আগে যেটা ক্লোজ হতো এখানে আসে না। ওর ব্রেইনটা শর্ট হয়ে গেছে। ব্রেইনটা শর্ট হয়ে রক্তটা রাতারাতি হয়ে গেল। রাতের দিন না তো, এক সপ্তাহ 10-15 দিন উইদাউট এনি রিজন। হ্যাঁ, রিজন থাকতে পারে ঘুমের। আমি বলবো যেটা হয়তো বা কোনো ঘুমের কারণ হতে পারে বা যে কোনো অসুখের কারণ। সায়েন্স তো সেটাই বলবে, সায়েন্স তো সেটাই বলে। তার একটা রগ মানে বাম হাতের রগটা শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। ট্রিটমেন্ট করে ঠিক করতে পারছে না। ট্রিটমেন্ট করার পর ডাক্তার মানে যেটা বললো এক্সরে করার পরে যে এটা আসলে রিকভারেবল না। হ্যাঁ, এখন সে বাইক চালাতে পারে, বাট আমরা যেরকম একটা স্ট্রেস নিতে পারি, হাতে ভারী কিছু তুলতে পারি, সেইটা কখনো তুলতে পারবে না, এরকম একটা হয়েছে। এবং এখানেও সবচেয়ে আরেকটা মানে মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে পজিটিভ দিক যদি বলতে যাই, এটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের পরেও এটা তো তার কোনো হাত ছিল না, এটা ওর মেয়ের ফ্যামিলি জানার পরেও মানে তারা বিয়ে শাদী মানে এখনো পর্যন্ত মানে ওভাবেই আছে যে এনগেজমেন্ট কমপ্লিট, ওরা তুলে নিবে এরকম। মানে এটা নিয়ে কোনো ইফেক্ট পড়ে না তার ফ্যামিলিতে। ওকে, এখানে একটা বিষয় আমরা আমাদের লিসনারদেরকে বলতে চাই। অনেকেই হয়তো বা স্টুডিওতে আসতে যাবেন কিন্তু সম্ভব হবে না অনেকের পক্ষে। অনেকেই হয়তো বা এরকম হতে পারে যে আমাদেরকে ফেসবুকে লিখে পাঠাবেন, হয়তো টেক্সট এত বেশি থাকবে যে আমরা হয়তো চোখেই পড়বে না। তো আমরা একটা সহজ জিনিস আপনাদের জন্য করতে চাই। ঘরে বসেই যারা সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন রকমের প্রশ্ন এসছে, অনেকে হয়তো অনুষ্ঠান চলাকালীন করবেন, হয়তো আমাদেরকে রিচ করতে পারবেন না। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময়ে কিংবা পুরো সপ্তাহের যে কোনো সময় আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়েরি থাকে, রেজা ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে, কিংবা ধরেন কোন একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনি আছেন, আপনি সেটা নিয়ে রেজা ভাইয়ের কাছে ব্যাখ্যা চান, তাহলে ছোট্ট করে গল্পটা বলবেন, মাত্র 1.5 থেকে 2 মিনিটের গল্পটা বলে আপনি রেজা ভাইকে বলতে পারেন আপনার নাম, পরিচয় সবকিছু সহ, যে আসলে ছবি লাগবে, ছবিও লাগবে, ছবি ইমেল করে দিতে আপনাকে, ছবি ইমেল করে দিতে হবে। ছবি আর কি লাগবে? ছবি, জাস্ট ছবি, নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, বাবার নাম, মায়ের নাম এবং ঘটনাটা তো লাগবে। ঘটনাটা বলবে কি সমস্যা। আচ্ছা, ঠিক আছে। যদি আপনারা এটা করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাকে আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা পাঠাতে পারেন। আমার ওয়েবসাইটটা হচ্ছে www.rj-kibria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com। ওখানে গিয়ে আপনি ওয়েবসাইটের লেস টক নামে একটা অপশন পাবেন, ওখানে আপনাকে ছবি থেকে শুরু করে যা বলতে চান আপনি ডিটেইল ওখানে পাঠাতে পারবেন। ওকে রেজা ভাই, আমি একটা জিনিস আমার কাছে যখন ওনার গল্পটা শুনছিলাম তখন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে কেউ যদি ভবিষ্যৎটা জানে, ধরেন ট্যারট কার্ডের মাধ্যমে আপনার কাছ থেকে জানলো, এবং সেটা যদি নেগেটিভ কিছুই হয়, সেই নেগেটিভ কিছু অ্যাভয়েড করার জন্য যদি কোনো স্টেপ নিতে চায় তাহলে সে ভবিষ্যৎটা পরিবর্তন করা সম্ভব কিনা? এখানে একটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা যেটা কি হবে একুরেটলি কার্ড বলতে পারে না, যে 5 তারিখে আপনার অ্যাক্সিডেন্টটা হবে এটা কার্ড বলতে পারে না। কার্ড একটা সময় দিয়ে দেয়, 1 সপ্তাহ সেফ থাকবা, কোনো ক্ষতি হবে, মেজর বা মাইনর ক্ষতি হবে, এই একটা টাইম ফ্রেমে সে আটকে দেয়। মনে করেন ট্যারট কার্ড হচ্ছে একটা ঘর, এমন একটা ঘর যে ঘরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ঘরের মধ্যে আপনি বন্দি। এইটা হচ্ছে মানে ট্যারট কার্ডের ফ্রেমটা। জাস্ট একটা এমন একটা জাস্ট নিজেকে চিন্তা করেন আপনি একটা ঘরের মধ্যে বন্দি আছেন, যে ঘরে নাই কোনো জানালা, নাই কোনো দরজা, নাই কোনো আলো, কিচ্ছু নাই, জাস্ট ঘরের মধ্যে একটা সাপ আছে যে কোনো সময় কামড় দিতে পারে, অন্ধকারে। কার্ডটা হচ্ছে এরকম টাইম ফ্রেম বেঁধে দেয়, যেটা কোনো নির্দিষ্ট কোনো একুরেসি নেই। অনেক সময় এফেক্টটা পরে হয়, ধর আমি বললাম 7 দিন ওয়েট করেন, দেখা যায় 7 দিন না 8 দিন এফেক্টটা হলো। তো এরকম একটা লং টাইম, শর্ট টাইম, একটা ভেরি ভেরি লং টাইম, 3 রকমের টাইম বলে দেয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একুরেসিটা খুব ভালো আসে। এখন এটাকে ইএসপি বলে, এক্সট্রা সেন্সরি পারসেপশন। আমি কিন্তু প্রতিটা বিষয় কথা যে বলতেছি এখানে সায়েন্স কিন্তু জড়িত। এই ট্যারট কার্ডের সাথে সায়েন্সের অনেক মিল আছে। আপনারা আস্তে আস্তে প্রোগ্রাম যেহেতু শুরু হয়েছে শুনলে পাবেন, আস্তে আস্তে সায়েন্সের সাথে অনেক মিল আছে। বিজ্ঞান আমাদের কাছে অনেক কিছু লুকিয়ে রাখছে, অনেক কিছু। তারপর আমরা বাংলাদেশি, যে দেশে এখনো সায়েন্স এরকম উন্নতি করে নাই, আমরা এখনো বিদেশি পণ্যের উপর নির্ভরশীল। বিজ্ঞান অনেক কিছু আমরা জানি না। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা জানবেন ট্যারট কার্ডের সাথে বা লাইফের সাথে, এই যে গ্রহ নক্ষত্রের সাথে কিভাবে জড়িত। আমি যদি এখন লিসেনারদেরকে প্রশ্ন করি যারা লেখাপড়া করেন, পৃথিবীর অবস্থান গ্যালাক্সিতে কতটুক? নাই বললেই চলে, একটা বালির চেয়েও ছোট। তো কেন বাকি গ্যালাক্সি গুলা মানে আছে? এটা আমি সেদিন ফেসবুকে দেখলাম, আমার মাথা ঘুরে গেছে। মানে এটা আমি জানতাম, আমরা ভূগোলে পড়েছি জিওগ্রাফিতে। মানে ওনার অবস্থান, মানে আমাদের নিজেদের অবস্থান বোঝাইছে উনি, যে আপনি একটা মানুষ থেকে যদি আমি একটু দূরে যাই তাহলে একটা জমি থেকে যদি একটু দূরে যাই তাহলে একটা গ্রাম থেকে যদি একটু দূরে যাই তাহলে একটা এলাকা, বিশাল এলাকা থেকে যদি একটু দূরে যাই একটা দেশ থেকে যদি বের হয়ে যাই তাহলে একটা মহাদেশ। এভাবে যদি বেরোতে হতে পৃথিবী থেকে বের হয়ে যাই তাহলে আমি কি পাইলাম? পৃথিবীর
পরে সৌরজগৎ, মানে এইভাবে বের হতে 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 লাস্টে কিসব যে নিয়ে আসলো বিলিয়ন মানে বিলিয়ন এবং যদি কিছু নাই, পৃথিবী নাই আলটিমেটলি সেটার মধ্যে, আমার কাছে এরকম মনে হচ্ছে পৃথিবী জিরো, মানে পৃথিবী ভ্যানিশ এরকম মনে হচ্ছে। কিন্তু পৃথিবীর থেকে হাজার হাজার বড় গ্রহ নক্ষত্র রয়েছে, এগুলা কেন তৈরি করছে? এবং সহজ একটা জিনিস আমি একটু জাস্ট ইমাজিন করার জন্য একটু যোগ করি আপনার সঙ্গে, সরি বারবার ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমরা যে সূর্য থেকে আলোটা পাই এবং সূর্যকে আমরা যেটা বলি সৌরজগৎ, এবং সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এই নক্ষত্রের চারপাশে অনেকগুলো গ্রহ উপগ্রহ ঘুরতেছে, তারই একটা গ্রহ হচ্ছে হলো পৃথিবী। হ্যাঁ, এইরকম সূর্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আছে এবং এটা কত বেশি আছে আপনি চিন্তাও করতে পারবেন না বিজ্ঞানের ভাষায়। তাহলে ওইখানে যে এরকম আরো কিছু নাই, পৃথিবীটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অন্য পৃথিবী থাকতে পারে, ওখানে একটা জগৎ থাকতে পারে, তারা আমাদের যে পাওয়ারফুল হতে পারে। এখন অনেকে প্রশ্ন, তাহলে তারা কেন আমাদেরকে অ্যাটাক করে না? ঠিক তেমনি আমরা কখনো চিড়িয়াখানায় গিয়ে বাঘকে অ্যাটাক করি না, করি? আমরা জানি বাঘটা বন্দি, তাকে আমরা মারতে পারি, কিন্তু কখনো মারি না, জাস্ট দেখি। হয়তো তারা আমাদের কিভাবে দেখে, তারা মনে করে পৃথিবীতে আমরা বন্দি। আমাদের মানে পৃথিবী থেকে বের হয়ে গ্যালাক্সি পথে উড়ার মতো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি। রকেট শুধু গেছে শুধু চাঁদে, মঙ্গল গ্রহে এখন রকেট পৌঁছায় নাই, শুধু মেশিন, মানুষ পৌঁছায় নাই, শুধু মেশিন পৌঁছেছে জাস্ট মঙ্গল গ্রহ, মানে খুবই কাছে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। তারা হয়তো আমাদেরকে দেখে আর হাসে যে এরা কি, এরা তো বন্দি, এরা তো জেলখানায়, তাদেরকে তোমরা কি অ্যাটাক করবা? তাদের খুব ক্ষুদ্র হতে পারে, চিন্তা করবেন লিসেনাররা, অনেক কিছু পাবেন। রাইট, অফকোর্স এই চিন্তার জায়গাটা থেকে আমরা আজকে শেষ করতে চাই, এবং যাবার সময় শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে ডর মানে হচ্ছে ভয়, আর অজানাকে জানার প্রতি মানুষের কৌতূহল এবং ভয় দুটোর একটা অদ্ভুত রকমের মিশ্রণ থাকে। আমাদের এই অনুষ্ঠানটিকে আপনারা ফান হিসেবে নিন, কিউরিওসিটির জায়গাটা থেকে নিন, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো ধরনের ডিবেট আপনারা যাবেন না। ডিবেট যদি করেন খুব পরিশীলিত ভাবে করবেন, সেটা নিয়ে কাউকে আক্রমণাত্মক ভাবে কোনো করবেন না, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না, এবং কাউকে কোনোভাবেই আপনারা ছোট করবেন না। যেটা আমরা ফেসবুকে অনেক সময় দেখি, একজন কোন একটা মন্তব্য করলে সেটার পিছনে 10 জন ঝাঁপিয়ে পড়েন, এই জিনিসটা করবেন না। শেষ বেলাতে শুধু একটা কথাই বলতে চাই, ট্যারট কার্ডে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমার ওয়েবসাইটের ঠিকানা থাকলো, এবং এই পর্বতে যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে চান, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি পসিবল। আমাদের এই নাম্বারে ফোন দিন এবং বলুন, কথা বলবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব 09613892 আমি আবারও বলছি 09613892 আজকের মতো শুভরাত্রি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়। It's ABC Radio. On air 24/7. Tune in.